প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। দর্শক মণ্ডলী, বিশ্ব পরিযায়ী পাখি দিবস নিয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতি বছর পৃথিবী জুড়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহে একযোগে উদযাপিত হয় বিশ্ব পরিযায়ী পাখি দিবস। পরিযায়ী পাখি ও তাদের আবাস রক্ষার তাগিদ থেকে এই দিবসটি পালন করা হয়। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব ইনামাল হক এবং বন সংরক্ষক জনাব অসিত রঞ্জন পাল। এনাম ভাই, বিশ্ব পরিযায়ী পাখি দিবস, আমরা এই পরিযায়নের ব্যাপারটা কি বুঝি আসলে? কেন বলি এই পাখিগুলো পরিযায়ী পাখি? পাখিরা ঋতু পরিবর্তনের সঙ্গে জায়গাও পরিবর্তন করতে হয় অনেক পাখিরই, কারণ ঋতুর সাথে সাথে তাদের খাবারের আহারের প্রাচুর্য কমে যায়, এক জায়গায় কমে আরেক জায়গায় বাড়ে। ফলে আহারের কারণেই মূলত পাখিকে এক জায়গা থেকে, এক মহাদেশ থেকে অনেক সময় অন্য মহাদেশে যেতে হয়। এটাকেই বলা হয় পরিযায়ন। এটা কিন্তু ভ্রমণ নয়, বহু প্রাণী এটা করে, তবে পাখি সবচেয়ে বেশি। আর পাখির জন্য এটা সহজ, নিয়মিতভাবে আসা এবং যাওয়া, এটাকেই আমরা পরিযায়ন এই বিশেষ শব্দটা দিয়ে বোঝাই। এই যে পরিযায়ী পাখিগুলো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসে, কি ধরনের পাখিগুলো আসে বিশেষ করে আমাদের বাংলাদেশে? হ্যাঁ, সারা পৃথিবীতেও সব ধরনের পাখি কিন্তু পরিযায়ন করে। বিশাল ডানার পাখি, আবার একেবারে ক্ষুদে, যার ওজন মাত্র 5 গ্রাম, এত ক্ষুদে যে একটা পাতার চেয়ে ছোট, কিন্তু তারা মহাদেশ পার হয়ে চলে যায়। আমি একটা পাখির কথা বলি যা সবাই জানবেন বলার সাথে সাথেই, সেটা হলো হামিং বার্ড। সে কিন্তু এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যায়। পৃথিবীর সবচেয়ে ক্ষুদে পাখি, 2 গ্রাম ওজনেরও হামিং বার্ড আছে, কিন্তু প্রতি বছর সে কানাডা থেকে একেবারে আর্জেন্টিনা, মানে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, একদম উত্তর থেকে একদম দক্ষিণে যাচ্ছে এবং আবার সেই উত্তরে ফিরে আসছে প্রতি বছর। বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে আমাদের সবার জানা আছে যে হাঁসগুলো প্রতি বছরই এরা আসে শীতে, এবং শীতের পরে আর দেখা যায় না, তাই লোকে এদেরকে চেনে। কিন্তু এদের সংখ্যা কিন্তু কম, আসলে এর চেয়ে অনেক বেশি প্রজাতি আসে বাংলাদেশে যাদের কেউ চেনে না, দেখতে পায় না। ছোট পাখি, এরা সব পাতার ভেতরে লুকিয়ে থাকে, তারা শীতে সারা দেশে ছড়িয়ে যায়। সুন্দরবন থেকে শুরু করে ঢাকা শহরের প্রতিটি গাছে থাকে, কিন্তু লোকে জানতে পারে না। এরা আবার ফিরে যাবে কিন্তু হিমালয়ে, কেউ কেউ হিমালয় পার হয়ে ও পারে যে শীতের জায়গা টান্ড্রা এবং টাইগা, এইসব জায়গায়, যেটাকে আমরা সাইবেরিয়া বলে সাধারণ লোকে জানে, সেখানে চলে যাবে। এই যে প্রতি বছরের যাতায়াত এক মহাদেশ থেকে অন্য মহাদেশে, অথবা একই মহাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, এটা একটা অদ্ভুত ঘটনা পৃথিবীতে, যে এটা এত বড় বিপদসংকুল একটা কাজ এই কোটি কোটি পাখি প্রতি বছর করে যাচ্ছে। আচ্ছা, আবার ফিরে আসবো আপনার কাছে। জনাব অসিত রঞ্জন পাল, এই যে ফ্লাইওয়েজ যা দিয়ে এই পাখিগুলো আসে, এ নিয়ে একটু বলবেন আমাদের? পৃথিবীতে এ পর্যন্ত 9টা ফ্লাইওয়ে জোন আবিষ্কার হয়েছে। যেমন আমাদের এখানে যে ফ্লাইওভার জোনটা আছে, এটা হচ্ছে ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাই জোন। এই ফ্লাই লাইন দিয়ে অ্যারাউন্ড 250 প্রজাতির পাখি আসছে শুধু এই একটা লাইন দিয়েই, এবং এই জোন দিয়ে একটা হিসাবে দেখা গেছে প্রায় 5 কোটি পাখি। এত ক্ষুদ্র পাখি আছে যেটা মানুষের চেনে না, বাট ও কিন্তু এখানে চলে আসছে। এবং আরেকটা কথা আমি আপনাকে বলবো, মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে
যে আমাদের দেশি পাখি আমাদের দেশে থাকবে, ওদেরকে আমরা বাঁচাবো, অতিথি পাখিকে কেন আমরা বাঁচাতে যাব? এবং অনেক জ্ঞানীগুণী লোক অনেক সময় কথা বলে যে ওরা অতিথি, ওদেরকে বাঁচানোর দরকার নেই, ওরা আমাদের ধান খেয়ে ফেলছে, আমাদের মাছ খেয়ে ফেলছে। এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা। খুব কম সংখ্যক পরিযায়ী পাখি মৎস্যভোগী। শীতের দিনে যখন আপনার পানির স্তরটা কমে যায়, যখন নাকি পানি আপনার একটা ওয়াটার বডিতে পানির লেভেলটা কমে আসে, তখন সেখানে শ্যাওলা আসে প্রচুর, ফাইটোপ্লাঙ্কটন আমরা যেটাকে বলি। ওরা ওগুলো খাচ্ছে, ওরা শামুক খাচ্ছে, ওরা কেঁচো খাচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং যে আমাদের যে স্যান্ড পাইপার যেটা আছে, ওরা আপনার ছোট ছোট কাঁকড়া, সেই ছোট কাঁকড়া খাচ্ছে, কেঁচোগুলো খাচ্ছে। এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের প্রকৃতির ভারসাম্য, ইকোসিস্টেমের যে ব্যালেন্স রাখার জন্য ওরা একটা বিশাল ভূমিকা পালন করছে। সুতরাং আমরা বলবো যে হোক না অতিথি পাখি, হোক না বিদেশি পাখি, ওরা তো আমার শত্রু নয়, ওরা তো আমাদের বন্ধু, আমাদের প্রকৃতির বন্ধু, মানে আমাদের বন্ধু। আর ওরা তো আমাদের দেশেও থাকছে, আবার অন্য দেশেও থাকছে, সুতরাং আমাদেরই পাখি। আমাদেরই পাখি। ওদের তো একটা বিশ্ব, একটা ইকোসিস্টেম ওদের কাছে। ওদের আমাদের মতো তো পাসপোর্ট ভিসা দরকার নেই। ও যেখানে খাদ্য আছে, যেখানে ওর জন্য ভালো উপযোগী জায়গা আছে, সে সেখানে চলে যাচ্ছে, আবার ফেরত আসছে। এনা ভাই একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে ওরা কিন্তু একবারে চলে যাচ্ছে না। এবং ওদের এই যে আপনি ফ্লাইওয়ে নেটওয়ার্ক বা ফ্লাইওয়ে লাইন যেটা আমরা বলি না কেন, এটা যদি একবার ভালো মতো দেখা যায় যে এটা সাইক্লিক অর্ডারের মতো, এটা ঘুরছে ঘুরছে। ওরা কিন্তু কিছুদিন এখানে থেকে আবার আরেকটা দেখে চলে যাচ্ছে, আবার রাশিয়া থেকে আবার আসতেছে, মানে এটা একটা সবসময় চলছে। সুতরাং আমি মনে করি যে ওরা আমাদের কখনোই শত্রু নয়, ওরা কখনোই আমাদের পর নয়, ওরা আমাদের একান্তই আপন, একান্তই বন্ধু আমাদের। আচ্ছা, এবারকার দিবস উপলক্ষে বন বিভাগ থেকে আপনাদের কি ধরনের কর্মসূচি রয়েছে? বন বিভাগের থেকে আমাদের কর্মসূচিটা রয়েছে খুবই ভালো। এবার একটা কর্মসূচি আমরা নিয়েছি, একটু আমি বলবো যে এবার আমরা প্ল্যান করেছি ঢাকার বাইরে ময়মনসিংহে আমরা করব এবারকার প্রোগ্রামটা। আমরা বেসিক্যালি মানুষের ভেতরে যে ভ্রান্ত ধারণা যে পরিযায়ী পাখি অন্য দেশ থেকে আসছে, আমরা মনে করেছি এবার যে ময়মনসিংহে আমরা এগ্রিকালচার ইউনিভার্সিটি যারা শিক্ষার্থী আছে তাদেরকে সাথে নিয়ে আমরা এবার এই দিবসটি পালন করব। আচ্ছা, ময়মনসিংহে একদিনেরই অনুষ্ঠান, একদিনের একটা প্রোগ্রাম করব। আচ্ছা, কিন্তু কি ধরনের কর্মসূচি আমরা ওখানে আমরা প্ল্যান করেছি, আমরা আলোচনা সভা করব, র্যালি করব, অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমরা মিটিং করব। আচ্ছা, যারা লোকাল পিপল আছে, যারা পাখি নিয়ে একটু চিন্তা করে, পাখি নিয়ে একটু ভাবে, পাখিকে ভালোবাসে। আচ্ছা, আবার আসবো আপনার কাছে। এনাম ভাই, এই যে নানা ধরনের পাখি আসে বাংলাদেশে, কি ধরনের সমস্যার সম্মুখীন হয় তারা সাধারণত? যে পাখি একই জায়গায় স্থায়ীভাবে সারা বছর বসবাস করে তার জীবন একটু নিরাপদ পরিযায়ী পাখির চেয়ে, কারণ সে সারা বছর এক জায়গায় থাকে বলে পরিবেশটাকে সে জানে, বিপদগুলোও জানে এবং নিজেকে রক্ষা করার একটা ব্যবস্থা তার ভেতরে তৈরি আছে, তা দিয়ে তার জীবন চলে। কিন্তু যারা পরিযায়ন করছে এক দেশ থেকে অন্য দেশে, এক এলাকা থেকে অন্য এলাকায়, এক মহাদেশ থেকে অন্য মহাদেশে, তাদের যাতায়াতের পথে পথে কিন্তু থামতে হয় পাখিদের। অধিকাংশ পাখিকেই থেমে খেয়ে তারপরে যেতে হয়, পথে পথে থেমে থেমে যেতে হবে। হয়তো এক দেশ থেকে আরেক দেশে যেতে 20 জায়গায় থামতে হবে। এই যে 20টি জায়গায় সে থামবে, সেখানে তার পর্যাপ্ত খাবার থাকতে হবে, তবেই সে কেবল আবার সামনের দিকে এগিয়ে উড়ে যাওয়ার শক্তি পাবে। কিন্তু এই যে পথটাতে প্রতি বছরই নতুন বিপদ এসে দাঁড়াতে পারে। একটা নতুন ইলেকট্রিক লাইন এসে গেল, বড় বিল্ডিং হলো, জলাশয় ভরাট হয়ে গেল, যেটা পাখির জন্য জীবনে নতুন ঝুঁকি এবং সে তার জন্য প্রস্তুত নয়। ধরুন একটা হাঁস জলাশয়ে নেমেই সে কেবল খেতে পারে, যে জলাশয়টা সে গত বছর সে নেমে খেয়েছিল সারাদিন ওড়ার পরে অথবা সারা রাত ওড়ার পরে, অনেক পাখি রাতে পরিযায়ন করে, সেই জলাশয়টা ভরাট হয়ে গেল এই বছর, পাখিটা এসে নামলো, তার কিন্তু তখন উড়ে অন্য জায়গায় যাবার শক্তিও আর অবশিষ্ট নেই। তাকে খেয়ে শক্তি সঞ্চয় করে তবেই যেতে হবে, কিন্তু সেখানে আর জলাশয় নেই এবছর। অবশ্যই সে উড়ে অন্য জায়গায় যাবার চেষ্টা করবে, কিন্তু অপুষ্টিতে অনাহারে সে হয়তো মৃত্যুবরণ করবে। এই ধরনের ঝুঁকি পরিযায়ী পাখির জীবনে অনেক বেশি। তাই কেবল সারা বিশ্বব্যাপী মানুষকে সজাগ করে দেওয়ার জন্য এই দিনটা করা হয়েছে, যে পরিযায়ী পাখির জন্য বিশেষভাবে হতে হবে মানুষকে, নইলে ও ধ্বংস হয়ে যাবে। আমরা গত 10 বছরের হিসেব দেখেছি পরিযায়ী পাখি সাংঘাতিকভাবে কমে যাচ্ছে। এই জন্যেই এই পরিযায়ী
পাখি দিবসটা, যাতে লোকে শুনতে পায় এই কথাগুলো যে না, পরিযায়ী পাখিকে সযত্নে রাখতে হবে। পরিযায়ী পাখির জীবনে আরেকটা বড় বিপদ হলো যে নতুন জায়গায় সে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু অনেক পাখিকে অল্প জায়গায় থাকতে হবে, অল্প জায়গায় ওই সময়টা কাটাতে হবে। ধরুন আমাদের হাঁসগুলোর কথা ভাবেন, একটি হাওরে হয়তো 1 লক্ষ পাখি আছে। বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি এই পরিযায়ী পাখি আসে? পরিযায়ী পাখি সারা দেশেই, যেখানেই গাছ আছে পাখি আছে। ছোট পাখির কথা যদি বলি, কিন্তু যখনই আপনি জলচর পরিযায়ী পাখির কথা বলছেন, জলাভূমি, এবং মানুষ এদেরকেই বেশি চেনে। এর একটা বড় দল হলো হাঁস, রাজহাঁস, আরেকটা দল হলো সৈকত পাখি, জিরিয়া, বাটান, এরা। হাওড় এবং উপকূলীয় কাদাচর, এই দুটোই কিন্তু সবচেয়ে বড় জায়গা। আর যে ছোট পাখিরা যারা গাছের পাতার পোকা খেয়ে জীবন কাটায়, এদের সংখ্যাই সবচেয়ে বেশি। এদের সবচেয়ে বড় জায়গা হলো সুন্দরবন। অনেক প্রজাতির পাখি, পরিযায়ী পাখি এসে টিকে থাকে। আমরা ধরে নিচ্ছি যে সুন্দরবনে কম করে হলেও 200 প্রজাতির পরিযায়ী পাখি সুন্দরবনেই শুধু টিকে আছে। সেই জন্য আমি বলবো যে বড় এলাকা যদি চিহ্নিত করতে চান বাংলাদেশের পরিযায়ী পাখির জন্য, সুন্দরবন, হাওড়া অঞ্চল এবং উপকূলীয় কাদাচর। ভাগ্যক্রমে এই 3টি জায়গাতেই কিন্তু মানুষের যাতায়াত কম, এবং মানুষের জন্য এই জায়গাগুলো উপযোগীও নয়। ফলে এখানে মানুষ কম, পাখিরাই এই জায়গাগুলোকে ব্যবহার করে বলেই এত পরিযায়ী পাখি বাংলাদেশে এখনও টিকে আছে। এবার আমাদের এই বিশ্ব পরিযায়ী পাখি দিবস হলে থিমটি কি বা প্রতিপাদ্যটা কি? এবারের প্রতিপাদ্য পাখিকে ক্ষতির থেকে রক্ষা করা। কারণ পরিযায়ী পাখি শিকার করা সোজা, দল বেঁধে আসছে, পথে আপনি জাল পেতে ধরতে পারেন, গুলি করে মারতে পারেন, ফলে খুবই ক্ষতি করা হয়। এবং এই যে পরিযায়ী পাখি বিশ্বে কমে যাচ্ছে, তার একটা বড় কারণ যে মানুষ ক্ষতি করছে সরাসরি। এইগুলো বন্ধ করাই কিন্তু এ বছরের সবচেয়ে বড় লক্ষ্য আমাদের, যে মানুষকে বলতে হবে যে এই কাজটা করা যাবে না একেবারেই। কারণ এই কাজটা পৃথিবীব্যাপী করা হয়, শখের বশে অনেকে করে, আর আমাদের দেশে কিন্তু দরিদ্র মানুষই বেশি করে। আমাদের মতো ধনী লোক যাদের কাছ থেকে কিনে পাখির মাংস খাওয়ার চেষ্টা করা হয় বলে অনেক, বিশেষ করে বড়গুলো ধরে ফেলা হয়, মেরে ফেলা হয়। এইটা বন্ধ করাই হলো সবচেয়ে বড় কাজ আমাদের এখন। এই বছরের প্রতিপাদ্যও তাই এটা। আমাদের দেশ নীরব হয়ে যাক, পাখির কলকাকলি না থাক, সেটা নিশ্চয়ই আমরা চাই না। কিন্তু আমাদের আচরণ যেরকম আছে, তাতে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আমাদের সেই নীরব বসন্তই এসে যাবে, যেখানে পাখির ডাক তারা শুনতে পাবে না। এটাই আজকের আমাদের কথা, যে পাখি শিকার বন্ধ করতে হবে। ধন্যবাদ। জনাব অসিত রঞ্জন পাল, বন বিভাগ থেকে এই পরিযায়ী পাখিদের সংরক্ষণের জন্য কি ধরনের কর্মসূচি আপনারা রেখেছেন? বন বিভাগ, আমরা সবসময় চাই যে বাংলাদেশ পাখির কলকাকলিতে ভরে উঠুক। আমরা যে পদক্ষেপগুলি নিচ্ছি, আমরা 2011 সালের 29শে সেপ্টেম্বর ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান যে ফ্লাই জোন নেটওয়ার্ক যেটা আছে, এটা আমরা সদস্যপদ লাভ করেছি। ইতিমধ্যে আমাদের সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওরকে রামসার সাইট হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। আমাদের যে 2012 সালে যে আমাদের ওয়াইল্ড লাইফ কনজারভেশন যেটা আমাদের অ্যাক্ট আছে, সেটাতে আমাদের একটা ধারা আছে, 38 নম্বর ধারা। সেখানে বলা হচ্ছে পাখি কিংবা পরিযায়ী পাখি যেটাই ধরা হোক বা শিকার করা হোক না কেন, তার সর্বোচ্চ শাস্তি 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা 1 লক্ষ টাকা, যেটা এই বিধিবিধানটা আগে ছিল না। এটা আমরা ইনক্লুড করেছি। তাছাড়া আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য বেসিক্যালি এদেরকে কারা ক্ষতি করে, মানুষ ক্ষতি করছে। এনাম ভাই বললেন যে মাংস খাওয়ার জন্য বড় লোকেরা গরিবদের লাগিয়ে দেয় যে তোমরা কালেক্ট করে নিয়ে আসো, জাল পেতে ধরো, অথবা গুলি করে মারো, ট্র্যাপিং করো। অ্যাকচুয়ালি আমাদেরকে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। আপনারা মিডিয়া থেকে যে কাজগুলো করছেন, যে জনগণের কাছে মেসেজটা পৌঁছে দিচ্ছেন যে আসলে পাখি হোক, দেশি পাখি হোক আর পরিযায়ী পাখি হোক, ওরা তো আমাদের ক্ষতি করছে না। আমরা যদি পাখির কলকাকলিতে বাংলাদেশকে আমরা ভরিয়ে দিতে চাই, আমরা যদি বাংলাদেশ একটা পাখি সমৃদ্ধ দেশ হিসেবে চিন্তা করতে চাই, ভাবতে চাই, আমাদের স্বপ্ন যদি এরকম থাকে যে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব সুন্দর একটা প্রকৃতি দিয়ে, আপনি যেটার জন্য সংগ্রাম করে যাচ্ছেন অনেক দিন যাবৎ, যে প্রকৃতির জীবনের সাথে প্রকৃতির মিল, ঠিক সেরকম পাখি প্রকৃতির একটা অংশ। আমরা যদি পাখিকে বাঁচাতে পারি,
আমরা প্রকৃতিকে বাঁচাতে পারবো। সুতরাং আমরা বন বিভাগ বসে নেই, আমরা আপনাদেরকে সাথে নিয়ে, জনসাধারণকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। আসুন আমরা সবাই মিলে পরিযায়ী পাখি কেন, বাংলাদেশের আকাশে যত পাখি আছে সবাইকে আমরা রক্ষা করব। এনাম ভাই, সংরক্ষণের ব্যাপারে আপনি কি বলবেন? এখন কিন্তু যেহেতু পরিযায়ী পাখি দিবসটা এমন সময়ে যখন বাংলাদেশ থেকে অধিকাংশ পরিযায়ী পাখি পরিযায়ন করে চলে যায়, ফলে আমাদের জন্য ঠিক এই সময়ে এই বার্তাটা সময় উপযোগী নয়। কারণ পাখি আসতে শুরু করে আমাদের দেশে নভেম্বর মাসে, তখনই বলা উচিত লোককে ধরা মারা এগুলো বিরত থাকা। এখন ধরা মারার সুযোগ কিন্তু বাংলাদেশে প্রায় নেই বললেই চলে। এটা কি আমাদের সিজনের সাথে এই দিবসের সিজনটা মিলছে না, তাই? এটা যেহেতু বিশ্বব্যাপী এই দিবসটা, অন্য জায়গায় মিলছে, সাইবেরিয়াতে এখন সব পাখি তো ওখানে, তাদের কেন জন্য ওদের summer আজকের শুরু দিনটাই হচ্ছে। সঠিক। আজকের দিনেই সব পাখি যাচ্ছে, সুতরাং তারা যদি বলা হয় যে এখন এদের ধরবে না, মারবে না, কারণ এরা এসছে এখানে ডিম দেবে, তাদের জন্য ঠিক আছে। আমাদের জন্য একেবারে ঠিক হচ্ছে না যদিও, তবু আমাদের কিন্তু কিছু পাখি, এই ধরুন 10-12 প্রজাতির পাখি ঠিক এই সময়েই আমাদের দেশে আসছে। মানুষ অনেকেই চেনে না, কিন্তু বললেই বুঝতে পারবে। যেমন সুমচাগুলো, আমাদের দেশে 4 প্রজাতির সুমচা এই সময় এসে এরা এখানে ডিম দেবে। আমাদের যত শালবন আছে এখানে সব সুমচারা এসে গেছে এবং আসছে, আগামী 2 সপ্তাহের মধ্যে সবাই এসে যাবে। এসেই প্রথম কথা হলো যে বাসা তৈরি করতে হবে, কারণ এই যে বৃষ্টি নামবে তখন অনেক পোকা হবে মাটিতে, কেঁচো এবং অন্যান্য কিছু, এটাই এদের খাবার। এরা তখন বাসা বাঁধবে, এখানেই এদের জন্ম। কিন্তু যেই আবার বৃষ্টি বন্ধ হয়ে যাবে, অক্টোবর মাসে শীত নেমে আসছে, শুকিয়ে যাবে মাটি, পোকা নেই, তখন এরা আবার উড়ে দক্ষিণে চলে যাবে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যেখানে তখনও মাটি ভিজে। এই সুমচাগুলো কিন্তু পরিযায়ন করে এখন বাংলাদেশে আসছে। বাংলাদেশে এদের জন্মস্থান, যদিও এরা এখানে সারা বছর থাকে না, থাকলে বাঁচবেও না। তেমনি কিছু কোকিল আছে আমাদের, আমরা পাপিয়া বলি, পাকড়া পাপিয়া। এরা এই পাপিয়ারা এখন এই সময় আসছে, কারণ এদেরও বৃষ্টি নামলেই বড় বড় শুঁয়াপোকা হবে, এগুলোই এদের খাবার। এরা এখানে এসে এরা বাসা বাঁধবে না, কিন্তু যারা বাঁধছে যেমন সাতভায়লা, এদের বাসায় এরা ডিম দেবে। এই জন্যে এরা বাংলাদেশে উড়ে আসছে এখনই কেবল এদের দেখতে পাবেন, অন্য সময় শীতের সময় দেখতে পাবেন না বাংলাদেশে। এখন একটা মাছরাঙাও আসবে, আমাদের যে বামন রাঙা বলি আমরা, আমাদের দেশে আসবে, এখানে সে বাসা করবে, এখানে বাচ্চা হবে, ছানা হয়েই আবার সে পরিযায়ন করে চলে যাবে। এই পাখিদের জন্যে আমি বাংলাদেশের মানুষের কাছে বিশেষ আবেদন এই সময়ে, যে সোমচারা কিন্তু বাঁশবনে মানুষের লোকালয়েও থাকে এবং আমাদের শালবনেও কিন্তু মানুষের যাতায়াত অনেক। এখানে কোনো ক্রমে যেন আমাদের এই দুর্লভ সুমচাগুলো, খুবই রঙিন পাখি, এরা কিন্তু খুব মানুষের নাগালের মধ্যেই বাসা করে, কোনো ক্ষতি যেন কেউ না করে, কারণ এটা আমাদের দেশের সম্পদ। এত সুন্দর পাখিও নেই, কিন্তু যারা শালবনের আশেপাশে আছেন তারাই জানেন যে কত সুন্দর এই পাখিগুলো, এদের ক্ষতি যেন না করা হয়। এবং এই যে আমাদের পাপিয়ারা আসছে এই সময়ে, তাদের আমরা ডাক শুনতে পাবো, এরা বাসা করবে না, কিন্তু আর সব যেসব পাখি এরা বাসা করছে, যেমন ছাতারেগুলো সব জায়গায় বাসা করে, এদের বাসাতে এরা ডিম দেবে। আমাদের সব কোকিল, আমাদের দেশে 15 জাতের কোকিল আছে, সবাই কিন্তু অন্যের বাসায় ডিম পাড়ে। অন্যের বাসাগুলো তাহলে আমাদের দেখে রাখা উচিত, যে এখন সব পাখি কিন্তু বাসা করছে, শালিকগুলো বাসা করছে, এদের বাসায় কিন্তু আবার কোকিলেরাও ডিম দেবে। সেই জন্য আমি বলবো যে আজকের দিনের জন্য যারা একটু সজাগ হয়েছে, অনেক মানুষ সজাগ হয়েছে কিন্তু আমাদের দেশে, বলবো যে তারা পাখির, যেখানেই পাখির বাসা দেখছে সেটার থেকে একটু দূরে থাকেন এবং কিছুতেই কোনো ক্ষতি যেন না করে। শিশুরা অনেক সময় ক্ষতি করে থাকে, এদেরকে বিরত করেন, কোনো পাখির বাসার জন্য কোনো ক্ষতি আমরা না করি। ধন্যবাদ। আপনাদের দুজনের কাছ থেকেই অনেক তথ্য পেলাম, বিশেষ করে এই বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে যা জানা গেল, তা যদি আমরা পালন করতে পারি, আমার মনে হয় তাহলে আমরা একটি পাখি সমৃদ্ধ দেশে পরিণত হতে পারবো। শুধু দর্শক, পরিযায়ী পাখিদের নির্দিষ্ট কোনো দেশ নেই, কোনো সীমা নেই, পুরো পৃথিবী তাদের। পরিবেশ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই পাখিদের সংরক্ষণ সবাইকে একযোগে করতে হবে, তবেই আমরা সুস্থ পরিবেশ ফিরে পাব, সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বেঁচে থাক সবুজ শ্যামল প্রাণের
স্বদেশ স্নিগ্ধ